আজকে লেকচার 5-এ আমরা বলবো প্রথমে পিএইচ পরিমাপের পদ্ধতি। পিএইচ পরিমাপ করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পিএইচ মিটার, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। একদম পিএইচ মিটার আছে, বইয়ে দেখবা একটা ছবিও দেওয়া আছে মিটারের। কোনো একটা দ্রবণের মধ্যে ওই মিটারের একটা তড়িৎদ্বার থাকে, ওটা যদি ডুবাইয়ে দাও তাহলে পিএইচ মিটারে ডিজিটাল স্কেল আছে, ওইটার মধ্যে দেখাবে যে এটার পিএইচ এর মানটা আসলে কত, এক্সাক্ট পিএইচ এর মান বের করে দিবে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে পিএইচ পেপার। পিএইচ পেপারটা কীরকম, এই যেমন ধরো কিছু ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিম পাওয়া যেত আগে, যে মিটার দেওয়া থাকতো ডান পাশে, না ফেয়ারনেস মিটার, ঠিক আছে, স্কেল টাইপের ফেয়ারনেস মিটার দেখছো, ওইখানে দেখবা ডার্কনেস লাইট তারপরে একটু কম এরকম কিন্তু দেওয়া থাকে। ঠিক পিএইচ পেপারটাও এরকমই, যে পিএইচ পেপারটা কীরকম, ধরো তুমি এইটা একটু খেয়াল করো, ইউনিভার্সাল ইন্ডিকেটরটা খেয়াল করো, পরে পিএইচ পেপারটা একটু বলি। ইন্ডিকেটরকে বাংলায় কি বলবা? নির্দেশক। ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, অর্থাৎ যারা নির্দেশ করবে নিজস্ব রং পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ যে সকল পদার্থ নিজস্ব রং পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করবে কোনো একটা দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ, সেই বস্তুগুলাকে বা পদার্থগুলাকে আমরা বলবো হচ্ছে কি ইন্ডিকেটর। ইন্ডিকেটর বা নির্দেশক কি? এমন কিছু রাসায়নিক পদার্থ যারা নিজস্ব রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটা দ্রবণের প্রকৃতি নির্দেশ করবে, সেই কি দ্রবণটা অ্যাসিডীয় কিনা নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। কীরকম, যেমন লিটমাস পেপার একটা নির্দেশক। লিটমাস পেপার, যেমন লাল লিটমাস পেপার যদি আমি ক্ষারে ডুবাই তাহলে সেটা নীল হয়ে যাবে, বা নীল লিটমাস পেপার যদি আমরা অ্যাসিডে ডুবাই সেটা লাল হয়ে যাবে। তাহলে লিটমাস পেপার যেরকম একটা নির্দেশক, এরকম আরও কিছু রাসায়নিক পদার্থ আছে যারা নির্দেশক হিসেবে কাজ করে। যে নির্দেশক হিসেবে কাজ করে এরকম রাসায়নিক পদার্থ দুই একটা, যেমন ধরো ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আরো অনেক আছে, থাইমলথেলিন, এরকম আরো অনেকগুলা নাম আছে। এইগুলার নাম কি? এগুলো হচ্ছে নির্দেশক। এগুলার কাজ হচ্ছে এটা কোনো একটা দ্রবণে নিজস্ব রং পরিবর্তনের মাধ্যমে সে দ্রবণের প্রকৃতি নির্দেশ করবে। তো এরকম যে সকল ইন্ডিকেটর আছে সবগুলা ইন্ডিকেটরের মিশ্রণকে বলা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটরটা কি? বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ। যেমন ধরো এখানে অনেকগুলো অ্যাসিড ক্ষার আছে না, এই নির্দেশক আছে না, এই নির্দেশকগুলো কিন্তু এক এক রেঞ্জে কাজ করে। সবাই কিন্তু একই রেঞ্জে কাজ করে না, মানে পিএইচ এর যে রেঞ্জ আছে, মনে করো কেউ 0 থেকে 3 পর্যন্ত কাজ করবে, কেউ 3 থেকে 7 পর্যন্ত কাজ করবে, এরকম এক একটা পিএইচ এর রেঞ্জের মধ্যে এক একজন রং পরিবর্তন করে। ঠিক আছে, তখন ওই রং পরিবর্তনের মাধ্যমে বোঝা যাবে যে ওই দ্রবণের পিএইচ এই রেঞ্জের মধ্যে আছে। বুঝা নাই? আচ্ছা, তো এরকম ইউনিভার্সাল ইন্ডিকেটরের রং পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কোন রেঞ্জের ভিতরে আছে, আর সেই রেঞ্জ অনুযায়ী কিছু কালার সেট করা আছে, যেই কালার থেকেই পিএইচ পেপারটার উৎপত্তি। কীরকম, যেমন ধরো 0 থেকে 3 পর্যন্ত যদি হয়, 0-এর বেশি 3-এর আগ পর্যন্ত আর কি, 3 পর্যন্ত, এই পর্যন্ত যদি পিএইচ হয় তাহলে এইগুলাকে আমরা বলবো তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড, কারণ তার পিএইচ এর মান অনেক কম। আমরা জানি পিএইচ যত কম তার অ্যাসিড ধর্ম তত বেশি। তারপরে হচ্ছে 3-এর পর থেকে 7-এর আগ পর্যন্ত, 7 না কিন্তু 7-এর আগ পর্যন্ত এরা হচ্ছে মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড। তারপরে 7-এ গেলে হচ্ছে নিরপেক্ষ। 7 থেকে 7-এর পর থেকে আর কি 11 পর্যন্ত এরা হচ্ছে মৃদু ক্ষার। আমরা জানি 7-এর বেশি হয়ে গেলে সেটা ক্ষার, মৃদু ক্ষার। আর 11 থেকে 11 পর থেকে আর কি 14 পর্যন্ত এটা হচ্ছে তীব্র ক্ষার। তো এই যে রেঞ্জগুলা, এই রেঞ্জগুলাতে এক একটা রেঞ্জে এক একটা কালার শো করে। তো নিরপেক্ষ যেটা, এটা হচ্ছে সবুজ, গ্রিন সিগন্যাল। হ্যাঁ, কোনো সমস্যা নাই, নিরপেক্ষ। বোঝা যাচ্ছে? আমরা যেমন গ্রিন সিগন্যালের মাধ্যমে কি বোঝাই, যে এটা ঠিক আছে, তুমি যাইতে পারো। ঠিক আছে, নিরপেক্ষ মানে কোনো সমস্যা নাই। দেখো অ্যাসিডও কিন্তু ক্ষয়কারী, ক্ষারও কিন্তু ক্ষয়কারী। ক্ষারও আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। যেমন ধরো ওই যে টয়লেট ক্লিনারের মধ্যে কিন্তু ক্ষার থাকে,
তো এটা কিন্তু শরীরে রাখলে কিরকম একটা জ্বালাপোড়া ভাব লাগে, ঠিক আছে। তো অ্যাসিডও এরকম ক্ষতিকারক, ক্ষারও ক্ষতিকারক। তো নিরপেক্ষ মানে কি, কোনো ক্ষতিকারক ধর্ম নাই তার, সে ঠিক আছে, এর জন্য তার জন্য সবুজ সিগন্যাল, হ্যাঁ, সবুজ রং। তারপরে দেখো মৃদু অ্যাসিড মানে অতটাও ক্ষতিকারক না নাকি, তাহলে এটা কি হলুদ, পরেটা কি হবে লাল, ট্রাফিক সিগন্যালের মতো নাকি। আচ্ছা, এবার একদম লাস্টেরটা আর তার উপরেরটা দেখো, একদম লাস্টেরটা হচ্ছে বেগুনি, তারপর এটা হচ্ছে নীল। এইবার দেখো আমরা সূর্যের 7 রঙের সাথে মিলাবো, যদিও এখানে 7 রং নাই, 2টা রং অনুপস্থিত আছে। আমরা সূর্যের 7 রঙে পড়ি হচ্ছে বেনি আসহ কলা নাকি। এখানে আটা বাদ গেছে আর কটা বাদ গেছে, কমলা, ঠিক আছে, বেনি সহলা, ঠিক আছে। এখানে যেমন আ বাদ দেও আর ক বাদ দেও, তাহলে কি হয় বেনি সহলা। আচ্ছা, তো এরকম কালার পেপারের মধ্যে যে মনে ধরো তুমি ইউনিভার্সাল ইন্ডিকেটরটা মিশাইছো দ্রবণে, ধরো কালার আসলো সবুজ, তাহলে তুমি কি বুঝবা নিরপেক্ষ। কালার আসলো হলুদ, তাহলে কি বুঝবা মৃদু অ্যাসিড। তুমি রেঞ্জটা আইডেন্টিফাই করতে পারবা, কিন্তু এক্সাক্ট পিএইচ কিন্তু আইডেন্টিফাই করতে পারবা না, এটা দেয়া করতে পারবা না। এটা অ্যানালগ সিস্টেম, ডিজিটাল সিস্টেম হচ্ছে এটা। পিএইচ মিটার দিয়ে তুমি মিটারের দণ্ডটা ডুবানোর ফলে এখানে ডিসপ্লের মধ্যে দেখা যাবে যে কত পিএইচ, দেখা একদম পয়েন্টের পরে কত, ওইটাও সহ ক্যালকুলেট করে দিবে। আচ্ছা, তাহলে এটা গেল ইন্ডিকেটর, গেল পিএইচ পরিমাপের পদ্ধতি গেল। এবার আসো পিএইচ জানার গুরুত্ব কি, মানে আমরা পিএইচ জেনে কি করব, বাস্তব জীবনের ব্যবহার কি। অনেক গুরুত্ব পিএইচের, অনেক গুরুত্ব, বাস্তব জীবনে প্রায় সব ক্ষেত্রে এটার গুরুত্ব আছে। যেমন দেখো প্রথমে কৃষি ক্ষেত্রে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাটিতে যদি অ্যাসিড ধর্ম বাইরে যায়, মাটির অ্যাসিডিটি যদি বাইরে যায়, মাটির ক্ষেত্রে বলতেছি, মাটির যদি অ্যাসিড ধর্ম বেড়ে যায়, তা মাটি থেকে পুষ্টি উপাদানগুলো চলে যায়। মাটির যে পুষ্টি উপাদান যদি নাই থাকে, তাহলে সেক্ষেত্রে উদ্ভিদ উর্বর হবে না, মাটি যদি উর্বর না হয় তো উদ্ভিদ হচ্ছে ভালোভাবে জন্ম নিতে পারবে না, পুষ্টির অভাবে মারা যাবে। তো মাটির অ্যাসিডিটি যদি বেশি হয়, তাহলে এটা আমরা কেমনে বুঝবো যে মাটির অ্যাসিডিটি বাইরে গেল? যদি আমরা মাটির পিএইচ পরীক্ষা করি, তাহলে তো বুঝতে পারবো নাকি। মাটির পিএইচ কিন্তু পরীক্ষা করা হয় মাটি পরীক্ষার সময়, তো পিএইচ পরীক্ষার সময় বোঝা যায় এই মাটির পিএইচ ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে, মাটি যদি বেশি অ্যাসিডিক টাইপের হয়ে যায়, তখন ওইটাকে প্রশমিত করার জন্য, অ্যাসিডিক মাটিকে প্রশমিত করার জন্য ওইখানে ক্ষার জাতীয় সার প্রয়োগ করতে হবে নাকি, ক্ষার জাতীয় সার প্রয়োগ করতে হবে। মাটির পিএইচ যদি কি হয়ে যায়, বেড়ে যায়, কমে যায়, মাটির পিএইচ কমে গেলেই তো অ্যাসিড ধর্ম বাড়লো নাকি। তা মাটির পিএইচ যদি কমে যায়, তখন আমরা বুঝবো মাটি অ্যাসিডিটি বেড়ে গেল। তো অ্যাসিডিটি যদি বেড়ে যায়, তখন এটার মধ্যে ক্ষার জাতীয় সার দিতে হবে। তো ক্ষার জাতীয় সার যেমন ইউরিয়া কিন্তু ক্ষার জাতীয় সার, ইউরিয়ার সংকেতটা হচ্ছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষার জাতীয় সার ইউরিয়া। বা চুনও প্রয়োগ করতে পারো, দেখবা মাঝে মধ্যে পুকুরের মধ্যে চুন প্রয়োগ করে, এটাও কিন্তু একই কারণ। এখন যদি তুমি দেখো মাটির পিএইচ বেড়ে যাচ্ছে, মাটির পিএইচ অনেক বেশি পিএইচ মানে ক্ষার ধর্ম বেশি, ক্ষার ধর্ম বেশি হলেও সমস্যা, ঠিক আছে। কারণ বেশি ক্ষারীয় মধ্যে, মাটির মধ্যে সব ফসল কিন্তু সব ধরনের অ্যাসিডিটির জন্য, মানে পিএইচের জন্য প্রযোজ্য না। এক এক ফসল এক এক পিএইচের জন্য ভালো জন্মায়, ঠিক আছে। কোনো ফসল আছে বেশি অ্যাসিডিক পরিবেশে হয়তো বা ভালো জন্মায়, আবার কোনো ফসল আছে যেটা বেশি ক্ষারীয় পরিবেশের জন্য ভালো, ঠিক আছে। তো তুমি যেই ফসলটা চাষ করবা, আগে দেখতে হবে ওই ফসলের জন্য আদর্শ পিএইচটা কত, ওই আদর্শ পিএইচ অনুযায়ী মাটির পিএইচ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তাহলে ব্যালেন্স করতে হবে। এখন যদি পিএইচ অনেক বেশি হয়ে যায়, তার মানে ক্ষার ধর্ম বেড়ে গেল। এখন মাটির ক্ষার ধর্মটাকে প্রশমিত করতে হবে, তো অ্যাসিড জাতীয় সার দিতে হবে। তো অ্যাসিড জাতীয় সার কীরকম, যেমন অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, বা অ্যামোনিয়াম ফসফেট। তো এইরকম সার যদি দেওয়া হয়, এইগুলো হচ্ছে ক্ষার জাতীয় সার, অ্যাসিড জাতীয় সার, যেটা মাটির পিএইচকে আবার কমাই দিবে, যেটা বেড়ে গেছিল ওটাকে কমাই দিবে, ব্যালেন্স করবে আর কি, যতটুকু তোমার দরকার। তাহলে এটা কি বোঝা গেল, মাটিতে পিএইচ কমে যাওয়ার অর্থ হচ্ছে মাটির অ্যাসিডিটি বেড়ে যাওয়া, আর অ্যাসিডিটি বেড়ে গেলে আমাকে ক্ষার জাতীয় সার দিতে হবে ইউরিয়া।
মাটির পিএইচ যদি বেড়ে যায় ওর অর্থ হচ্ছে ক্ষার ধর্ম তার বেড়ে গেল, এটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যাসিড জাতীয় সার অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট প্রয়োগ করব। আচ্ছা, তারপরে জীব দেহে, আমাদের দেহে বা প্রাণীদের দেহে, হ্যাঁ, আচ্ছা এই জীব দেহে বা গাছপালার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। জীব দেহে পিএইচ এর গুরুত্বটা কি? আমাদের মানব দেহেরই এক এক জায়গায় পিএইচ কিন্তু এক এক রকম, ঠিক আছে। যেমন ধরো রক্তের পিএইচ 7.43 থেকে 7.45, এটা হচ্ছে আমাদের মানবদেহের রক্তের পিএইচ, আদর্শ পিএইচ। হ্যাঁ, রক্তের পিএইচ এর আদর্শ মান হচ্ছে এটা। অর্থাৎ আরও কয়েকটা ডাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ওইখান থেকে ডাটাগুলো মুখস্থ করবা, এমসিকিউ এর জন্য আসতে পারে, যে রক্তের পিএইচ কত, লালার পিএইচ কত, তারপরে হচ্ছে গিয়ে ত্বকের পিএইচ কত, মূত্রের পিএইচ কত, এগুলা কিন্তু আছে। তো রক্তের পিএইচ এর আদর্শ মান হচ্ছে 7.43 থেকে 7.45। তো এর রক্তের পিএইচটা যদি কম বেশি হয়ে যায়, হ্যাঁ, সামান্য একটু, বেশি না, খুব বেশি না, সামান্য একটু যদি কম বেশি হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। কিছু কিছু রোগ আছে শনাক্ত করা যায় এই পিএইচ এর মাধ্যমেই, ঠিক আছে। ওই পিএইচ এর আদর্শ রেঞ্জের বেশি বা কম হয়ে গেলে তখন ওই রোগটা শনাক্ত হয়, এই পিএইচ দিয়ে শনাক্ত করে, ঠিক আছে। তারপরে যেমন ধরো ইউরিন টেস্ট যখন করে, মূত্র পরীক্ষা যখন করে, সেই ক্ষেত্রেও কিন্তু পিএইচ পরীক্ষা করে। আচ্ছা, তা আমাদের দেহে এরকম এক এক জায়গায় পিএইচ এর মান এক একটা স্ট্যান্ডার্ড ফিট করা আছে, সেট করা আছে, আল্লাহ তাআলা সেট করে দিছে। ওই অনুযায়ী যদি কম বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যা হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমাদের স্কিনের পিএইচ এর মান কিন্তু কত? স্কিনের পিএইচ এর মান হচ্ছে 4.8 থেকে 5.5। ত্বকের পিএইচ এর মান 4.8 থেকে 5.5, এটা হচ্ছে আদর্শ, হ্যাঁ, এই রেঞ্জ। এটা বলো তো অ্যাসিডিক না? অ্যাসিডিক হওয়াতে সুবিধা কি হচ্ছে দেখো, এই যে আমাদের স্কিনের উপরে কোনো ছত্রাক বা কোনো ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো ধুলাবালির মধ্যে মিশতেছি, হ্যাঁ, সহজেই কিন্তু আমাদের স্কিনকে অ্যাটাক করতে পারতেছে না, কোনো স্কিন প্রবলেম তৈরি হচ্ছে না সহজে, ঠিক আছে। এটার কারণ কি? এই অ্যাসিডিটি হচ্ছে তার কারণ। এই অ্যাসিডিক পরিবেশে ওগুলো মারা যায়, ঠিক আছে, টিকতে পারে না। এই কারণে আমরা কিন্তু সহজে আক্রান্ত হই না স্কিন প্রবলেমে। আবার ধরো চুলের প্রসাধনীর ক্ষেত্রে আসি। প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে যেমন ধরো তুমি কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করো, ওটার মধ্যে পিএইচ লেখা থাকে, ঠিক আছে। কি ধরনের শ্যাম্পু ব্যবহার করবা, ওটার মধ্যেও পিএইচ লেখা থাকে। যেমন চুলের পিএইচ এর যে রেঞ্জ আছে, এটা থেকে যদি কম বেশি হয়ে যায় তখন চুল রুক্ষ হয়ে যাবে, চুল দেখতে খারাপ দেখা যাবে, হ্যাঁ। তখন ওই আদর্শ পিএইচ নেওয়ার জন্য তখন ওই তোমার ওই অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে হবে, হ্যাঁ। তো প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে আমাদের পিএইচ এর গুরুত্ব আছে। পিএইচ রেঞ্জ যদি তোমার স্কিনের পিএইচ এর রেঞ্জের সাথে না মিলে, তখন কিন্তু তোমার স্কিন অনেক সময় দেখা যায় কিছু প্রসাধনী ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, স্কিনে র্যাশ উঠে বা ঝামেলা হয়। তো এটার কারণও কিন্তু এই পিএইচ। দেখো এখন দেখবো হচ্ছে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। প্রশমন বিক্রিয়া কি, এটা তো আমরা জানি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, যেটা লবণ এবং পানি উৎপন্ন করে, সেটাই হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। এবার দেখো পরিপাকের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার কি গুরুত্ব। আমরা জানি পরিপাকের সময় আমাদের পাকস্থলী একটা অ্যাসিড বের করে, HCl অ্যাসিড। আচ্ছা, এই অ্যাসিডটা যখন বের হয়, তো খাওয়ার পরেই কিন্তু শুয়ে পড়া উচিত না, এটা জানো? খাওয়ার পরেই শুয়ে পড়া উচিত না। শুইলেও তুমি হচ্ছে ঠেস দিয়ে শোবা, মানে একদম ফ্ল্যাট হয়ে শোবা না, ঠিক আছে। সমস্যাটা কি দেখো, খাওয়ার পরে অ্যাসিডটা বের হয়, অ্যাসিডটা কিন্তু তোমার উপরের দিকে উঠে আসে, তখনই কিন্তু হচ্ছে অ্যাসিডিটি বা আমরা যেটা বলি গ্যাস্ট্রিক, এটা ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমনি দাঁড়াই থাকলে কি হবে, দাঁড়াই থাকলে বা বসে থাকলে কি হবে, খাবারের ওই অ্যাসিডটা উপরে উঠতে পারবে না, বুঝে গেল কথাটা, উপরে উঠতে পারবে না, বুক জ্বালাপড়া করবে না, পিঠ জ্বালাপড়া, মানে পিঠের ভিতরে যে গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা, এটা আর হবে না, ঠিক আছে। তা পরিপাকের সময় যদি অ্যাসিডের পরিমাণটা ধরো বেশি হয়ে যায়, অ্যাসিডিটিটা যদি আমাদের প্রবলেম সৃষ্টি করে, তখন আমরা খাই কি অ্যান্টাসিড। অ্যান্টাসিড নাম জাতীয় আমরা ওষুধ খাই, হ্যাঁ। অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে আসলে থাকে হচ্ছে ক্ষার, তার মানে থাকে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে ওটার মধ্যে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে ওটার মধ্যে, অ্যান্টাসিডের মধ্যে এটা থাকে, ঠিক আছে। তা আমরা প্রশ্ন এখান থেকে কিরকম পরীক্ষায় প্রশ্ন কি আসে, যে
এইটাই প্রশ্ন আসে যে অ্যাসিডিটি প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড ব্যবহার করি কেন বা খাই কেন, ঠিক আছে? তো এটা খাই কেন, কারণ এটাকে প্রশমন করার জন্য। দেখো ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করবে, তখন কি হবে, লবণ আর পানি, তার মানে প্রশমিত করে দেবে। এখানেও একই জিনিস, লবণ প্লাস পানি। লবণ কোনো অসুবিধা নাই, নিরপেক্ষ, লবণ তো নিরপেক্ষ, ঠিক আছে? সব লবণ অবশ্য নিরপেক্ষ না, কিছু কিছু লবণ ক্ষারীয় আছে, আমি দেখবো পরে। আচ্ছা, তো এরকম অ্যাসিডিটি প্রশমিত করার জন্যই আমরা মূলত অ্যান্টাসিড ব্যবহার করি। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে পরীক্ষা আসবে। অ্যান্টাসিডের মধ্যে থাকে ক্ষার, কি ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারগুলো থাকে। তারপরে আসো দাঁতের যত্নে এটার ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকাটা কি। দেখো আমরা খাবার খাওয়ার পরে খাবারের যে ক্ষুদ্র কণাগুলা দাঁতের চিপায় চাপায় লেগে থাকে, থাকে না? এই খাবারের ক্ষুদ্র কণাগুলা, মুখের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে, আছে তো, দেখা যায় না কিন্তু মুখ ভর্তি কিন্তু ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাকটেরিয়া কিছু আছে উপকারী, কিছু আছে ক্ষতিকর। তো এই ব্যাকটেরিয়াগুলো কি করে, খাবারের সাথে গিয়ে সে বিক্রিয়া করে হচ্ছে অ্যাসিড ফর্ম করে, কিছু অ্যাসিড, জৈব অ্যাসিড তৈরি করে, যার জন্য মুখ সকালে কীরকম একটা লাগে, হ্যাঁ, ব্রাশ না করলে। আচ্ছা, তারপরে এটা আমরা যখন ব্রাশ করি, পেস্ট দিয়ে যখন ব্রাশটা করি, তখন পেস্টের মধ্যে থাকে হচ্ছে ক্ষার, পেস্টের মধ্যে থাকে কি, ক্ষার। এই ক্ষার আর এই মুখের ভিতরে যে অ্যাসিডটা আছে সেটা মিলে প্রশমিত হয়ে যায়। তো এটা হচ্ছে দাঁতের যত্নে এই প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, ঠিক আছে? মানে পেস্টের মধ্যে মূলত কি থাকে, ক্ষার থাকে। আচ্ছা, তারপরে আসো কৃষিক্ষেত্রে, এটা একটু আগে আমি বলছি, কৃষিক্ষেত্রে যখন আমরা দেখব অ্যাসিডিটি বেড়ে গেছে, তখন আমরা ক্ষার জাতীয় সার যোগ করব ওটাকে প্রশমিত করার জন্য। আবার যখন দেখব যে ক্ষারত্ব বেড়ে গেছে, তখন অ্যাসিড জাতীয় সার দিয়ে ওটাকে কি করব, প্রশমিত করব। আরেকটা ব্যবহার আমি বলি এই তিনটার বাইরে, হচ্ছে যা যখন ধরো কোনো রাস্তা পিচ্ছিল হয়ে যায় বা ধরো বাসার ছাদ পিচ্ছিল হয়ে যায়, তখন আমরা বালু দিই, হ্যাঁ, বালু ব্যবহার করি। দেখো পিচ্ছিলতার জন্য দায়ী কে, পিচ্ছিলতার জন্য দায়ী হচ্ছে ক্ষার, হ্যাঁ, সাবান যেমন পিচ্ছিল। তো এই ক্ষারকে প্রশমিত করার জন্য কি ব্যবহার করলাম, বালু। তো বালু কি, সিলিকন ডাইঅক্সাইড। অধাতুর অক্সাইড কি, অম্লীয় না? তাহলে সিলিকন ডাইঅক্সাইডটা কি, অম্লীয়। সিলিকন ডাইঅক্সাইডটা কি, অম্লীয়। এটা ক্ষারকে কি করবে, সে প্রশমিত করবে। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, তারপরে যেমন আরেকটা ব্যবহার বলা যায়, মৌমাছি কামড়ালে আমরা চুন ব্যবহার করি কেন? কামড়ালে চুন কেন ব্যবহার করা হয়? এটা একটা প্রশ্ন আসে পরীক্ষায়। মৌমাছি কামড়ালে চুন ব্যবহার করা হয় কেন? কারণ মৌমাছি কামড় দিলে আমাদের শরীরের ভিতরে আসলে অ্যাসিড ঢুকে, ঠিক আছে? তো চুন হচ্ছে কি, ক্ষার জাতীয়, ক্যালসিয়াম অক্সাইড না? আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড কি, ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড কি ধর্মী, ক্ষার ধর্মী। তাহলে এইটা যেহেতু ক্ষার ধর্মী আর আমাদের শরীরে কামড় দিলে ঢুকে হচ্ছে অ্যাসিড, তাহলে যেহেতু অ্যাসিড আর ক্ষার প্রশমিত হয়ে তখন কি উৎপন্ন করবে, লবণ এবং পানি। অর্থাৎ মৌমাছি কামড়ালে আমরা ওই জায়গাটার মধ্যে যদি চুন দিই তাহলে আমাদের এটা আরাম লাগবে আর কি, হ্যাঁ। তো এরকম কিছু প্রশ্ন পরীক্ষা আসে। মৌমাছিটা বললাম, তারপরে পিচ্ছিলতার কথাটা বললাম, তারপরে অ্যান্টাসিড কেন ব্যবহার করি, এরকম প্রশ্নগুলো কিন্তু সাধারণত খ নাম্বার প্রশ্নে পরীক্ষা আসে, দেখা যায়। দেখো লবণ, এমনিতে আমরা খাবার লবণ যেটা জানি ওটা ছাড়াও কিন্তু লবণ আছে। লবণের সংজ্ঞাটা কি তাহলে এক্স্যাক্টলি? লবণের সংজ্ঞাটা হচ্ছে, লবণ আসলে কই থেকে তৈরি হয়, কোন বিক্রিয়া থেকে, প্রশমন বিক্রিয়া। আচ্ছা, তো যখন একটা প্রশমন বিক্রিয়া হয় তখন ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এটা আমরা জানি। একটু খেয়াল করো, এই সময় যখন লবণটা হচ্ছে, লবণের এই সোডিয়াম অংশটা কোত্থেকে আসছে, ক্ষার থেকে। মানে সোডিয়ামটা তো ধনাত্মক অংশ নাকি, তাহলে লবণের ধনাত্মক অংশ এটা আসতেছে কোন জায়গা থেকে, ক্ষার থেকে। আর লবণের ঋণাত্মক অংশ যেটা, এটা আসতেছে কোন থেকে, অ্যাসিড থেকে।
তার মানে আমরা বলতে পারি যে ক্ষারের ধনাত্মক আয়ন এবং অ্যাসিডের ঋণাত্মক আয়ন মিলে যে যৌগটা হয় এটাই হচ্ছে লবণ। ঠিক আছে, এখন শোনো, যেহেতু লবণের মধ্যে ধনাত্মক আয়ন ক্ষার থেকে আসে, ঋণাত্মক আয়ন অ্যাসিড থেকে আসে, দুইটা থেকে আসে, তাহলে এর জন্য লবণের ধনাত্মক যে আয়নটা এইটাকে আমরা বলবো ক্ষারীয়মূলক, যেহেতু এটা ক্ষার থেকে আসতেছে ক্ষারীয়মূলক, আর এইটাকে যেটা নেগেটিভটা যেটা হচ্ছে অ্যাসিড থেকে আসতেছে এটাকে আমরা অম্লীয় বা অ্যাসিডীয়মূলক বলতে পারি। তাহলে কোনো একটা লবণ দিয়ে যদি তোমাকে বলে যে এটার অম্লীয়মূলক কোনটা, তখন তুমি নেগেটিভ যে অংশটা এটাই বলবো এটার হচ্ছে অম্লীয়মূলক, আর পজিটিভ অংশটা হচ্ছে কি ক্ষারীয়মূলক। এটাই হচ্ছে লবণ আইডেন্টিফাই করার, মানে মূলক আইডেন্টিফাই করার সিস্টেম। তা লবণ কিন্তু খালি সোডিয়াম ক্লোরাইড না, যে কোনো অ্যাসিড ক্ষার মিলেই যে কোনো লবণ হইতে পারে। এখন লবণের ধর্ম কি? এখন আমরা যেহেতু বলি যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার নাম কি বলি আমরা, প্রশমন, প্রশমন বিক্রিয়া বলি। তাহলে অ্যাসিড ক্ষার মিলে প্রশমন বিক্রিয়া কেন বলা হচ্ছে জানো এটাকে? এ দেখো অ্যাসিড তার এটা ধর্ম কি ক্ষারীয়, এটার ধর্ম কি অ্যাসিডীয়। এইটা যখন মিশতেছে, অ্যাসিড আর ক্ষার একটা আরেকটা অপোজিট না, যখন মিশতেছে তখন তৈরি করতেছে কি নিউট্রাল একটা জিনিস বা প্রশম একটা জিনিস। প্রশম মানে নিরপেক্ষ, প্রশম কথার অর্থ হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে ওইখান থেকে কথা আসছে প্রশমন, যে নিরপেক্ষ যৌগ তৈরি হচ্ছে এই বিক্রিয়ায়, এর জন্য এটাকে আমরা বলতেছি প্রশমন বিক্রিয়া। মানে যৌগ দুইটা মিশার পরে, অ্যাসিড ক্ষার মিশার পরে না থাকতেছে অ্যাসিডের ধর্ম, না থাকতেছে পানির ধর্ম, ক্ষারের ধর্ম, দুইটা ধর্মই বিলীন হয়ে যাচ্ছে, এর জন্যই ওইটাকে আমরা বলতেছি প্রশমন বিক্রিয়া। কিন্তু কথা হচ্ছে যে সব পানি তো নিরপেক্ষ, আমরা জানি পানির পিএইচ কত 7, পানি নিরপেক্ষ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু সব লবণ নিরপেক্ষ নয়, সব লবণ নিরপেক্ষ নয়। কিছু লবণ আছে অম্লীয়, আবার কিছু লবণ আছে ক্ষারীয়। তো কখন কিভাবে তাহলে আমরা বুঝবো যে কোন লবণটা অম্লীয় হবে আর কোন লবণটা ক্ষারীয় হবে, কিভাবে বুঝবো? হ্যাঁ, আচ্ছা দেখো, এটা বোঝার উপায়টা দেখো। যদি দেখো তুমি তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড বিক্রিয়া করতেছে, তখন যে লবণটা পাবা সেটা হবে নিরপেক্ষ। ঠিক আছে, আর যদি এরকম হয় যে তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড বিক্রিয়া করতেছে, তখন লবণটা হবে যে তীব্র তার মতো, তার মতো ক্ষারের মতো, তাহলে এটা ক্ষারীয় লবণ হবে। উদাহরণ কি? যেমন তীব্র একটা ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল একটা অ্যাসিড নেও কার্বনিক অ্যাসিড, এখান থেকে যে লবণটা উৎপন্ন হবে সেটা সোডিয়াম কার্বনেট প্লাস পানি। তাহলে সোডিয়াম কার্বনেট এটা কোন ধর্মী লবণ? ক্ষারীয় লবণ। কারণ এইটা যে ক্ষার থেকে আসছে সেটা তীব্র, আর যে অ্যাসিড থেকে আসছে সেটা দুর্বল। এখন সোডিয়াম ক্লোরাইড কি নিরপেক্ষ? হ্যাঁ নিরপেক্ষ। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড যে অ্যাসিড থেকে আর ক্ষার থেকে আসছে তারা দুইজনেই তীব্র। এখন যদি এটার উল্টাটা হয়, অর্থাৎ ক্ষার হয় দুর্বল, অ্যাসিড হয় তীব্র, তাহলে লবণটা হবে যে তীব্র তার মতো বলছি, তার মানে অ্যাসিডীয় বা অম্লীয় লবণ। যেমন তীব্র একটা অ্যাসিড তো HCl নিতে পারি আমরা, দুর্বল একটা ক্ষার নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে উৎপন্ন হবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। বা ধরো এখানে তুমি HCl এর বদলে H2SO4 নিতে পারো, নো প্রবলেম, H2SO4 ও তীব্র অ্যাসিড, তাহলে এখানে তুমি কি পাবা? অ্যামোনিয়াম সালফেট। দেখো একটু আগে আমরা বলছিলাম এটা অ্যাসিডীয় সার, ওইখানে দেখো লেখা আছে এটা অ্যাসিডীয় সার। এখানে যদি ফসফরিক অ্যাসিড নেই তাহলেও হবে, ফসফরিক অ্যাসিডও তীব্র অ্যাসিড, তাহলে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। একটা শর্ট ট্রিক বলে দিই, ট্রিকটা কি খেয়াল করো। যদি দেখো খালি অ্যামোনিয়াম আছে, তার সাথে কি অ্যাসিড দেওয়ার দরকার নেই, যদি দেখো অ্যামোনিয়াম আছে তাহলে এটা ডেফিনেটলি অ্যাসিডীয় হবে। ঠিক আছে,
আর যদি দেখো কার্বনেট আছে তাহলে ওটা অবশ্যই ক্ষারীয় হবে। ঠিক আছে, কারণ কার্বনেটটা তো দুর্বল অ্যাসিড থেকে আসবে, আর অ্যামোনিয়ামটা কোথা থেকে আসবে? দুর্বল ক্ষার থেকে। ঠিক আছে, আচ্ছা। এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি আসে, প্রশ্ন অনুযায়ী যদি আমি উত্তর সাজাই তাহলে কিরকম হবে? প্রশ্ন এরকম একটা আমি দেখাই, প্রশ্ন কিরকম আসে। এরকম প্রশ্ন মাঝে মধ্যে পাওয়া যায় বা দেখা গেছে যে সোডিয়াম কার্বনেট বা একটা লবণ দিয়ে বলবে এর জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ, জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ, মানে ক্ষারীয় না অম্লীয় না নিরপেক্ষ না কি। তাহলে কোন একটা লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ এটা কেমনে যাচাই করব? সোডিয়াম কার্বনেট যে লবণটা দিচ্ছে এটা জলীয় দ্রবণ মানে পানি নেও, লবণ আর পানি বিক্রিয়া হবে তো কি তৈরি করবে? উল্টা, অ্যাসিড এবং ক্ষার। তাহলে সোডিয়াম এই পানির ভাঙলে কি হয়? এইচ আর ওএইচ। এই সোডিয়ামটা কার সাথে যুক্ত হবে? ওএইচ এর সাথে, কারণ সোডিয়াম তো প্লাস আর ওএইচটা কি মাইনাস। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, আর এইচ প্লাস আর এইখানে কার্বনেট যেটা এটা হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাস অংশটা যুক্ত হবে এই প্লাসের সাথে। তাহলে এইচ আর CO3 মিলে হবে H2CO3। কার্বনেটের যোজনী 2, হাইড্রোজেনের নিচে আসবে, হাইড্রোজেনের যোজনী 1, কার্বনেটের নিচে যাবে। এইবার দেখো এই বিক্রিয়াটা যে আমরা করলাম, এখন এখান থেকে আমরা কিভাবে ব্যাখ্যা দিব যে এটার জলীয় দ্রবণ অ্যাসিডীয় না ক্ষারীয়? ব্যাখ্যা কি আসবে শোনো। এটাকে পানির সাথে মিশাইলাম, ক্ষার আর অ্যাসিড তৈরি করলো। আর এইখানে এই ক্ষারটা তীব্র ক্ষার আর এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তো আমরা অ্যাসিডের তীব্রতার মধ্যে পড়ছিলাম যে তীব্র অ্যাসিড মানে যেটা বেশি আয়নিত হয়, আর দুর্বল অ্যাসিড মানে হচ্ছে যেটা কম আয়নিত হয়। তার মানে এটা কম আয়নিত হবে, তাহলে এটা কম H+ তৈরি করবে। আর যেটা তীব্র ক্ষার সেটা বেশি আয়নিত হবে, সেটা বেশি OH- তৈরি করবে। তাহলে একটু চিন্তা করো, ধরো কম্পেয়ার করার জন্য উদাহরণ হিসেবে বলতেছি, ধরো H+ তৈরি হলো 10টা, OH- তৈরি হলো ধরো 100টা। তাহলে এই দুইটা মিলে এবার কে থাকবে? 10টা H+, 10টা OH- কে নিউট্রাল করবে, আর 90টা OH- থেকে যাবে। তার মানে দ্রবণের প্রকৃতি OH- এর মতো হবে। তো OH- কি ক্ষারীয় না? তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। আমি একটু আগে এটা বলছিলাম যে তীব্র লবণের ধর্মটা হবে তার মতো। তো কি তীব্রকে? ক্ষার, তাহলে লবণের ধর্মটা হবে কি? ক্ষারীয়। তাহলে এই বিক্রিয়া দেওয়ার পরে আমরা ব্যাখ্যা কি লিখব? ব্যাখ্যা লিখব যে এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ায় উৎপন্ন দুটি যৌগ হচ্ছে অ্যাসিড এবং ক্ষার, যার মধ্যে ক্ষারটা হচ্ছে তীব্র, অ্যাসিডটা হচ্ছে দুর্বল। সুতরাং OH- আয়নের সংখ্যা বা পরিমাণ দ্রবণে বেশি থাকবে, H+ আয়নের পরিমাণ দ্রবণে কি থাকবে? কম থাকবে। তো যেহেতু OH- এর পরিমাণ বেশি H+ এর তুলনায়, সুতরাং দ্রবণটি হবে কি? ক্ষারীয়।